এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। লোকটা তো আমার সম্পূর্ণ কথা শুনলই না। এ কেমন ধরনের লোক, কেমন তার ব্যবহার? আল্লাহ করুক এই লোকের সাথে যেন জীবনে দ্বিতীয়বার আর দেখা না হয়। মামির অন্তরে আল্লাহ তাআলা করুণা দান করুক। থামার অপেক্ষায় এর মধ্যে হঠাৎ পেছন থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, মনি। কফি শপের প্রতিটি মানুষের চোখ চেঁচিয়ে ওঠা মেয়েটির উপর আবদ্ধ হয়। মেয়েটি তা দেখে জিভ কামড়ে সবাইকে সরি বলে, তারপর এগিয়ে যায় মনির দিকে। এতক্ষণ ইভান যার সাথে কথা বলেছিল সেই মেয়েটি মনি, মনিতা মেহজাবিন। বান্ধবী তৃণাকে দেখে সাথে সাথে মনির চারপাশের দুনিয়াটা যেন ঘুরে উঠল। 2 চোখ ফেটে পানি উপচে পড়তে থাকে। তৃণা এগিয়ে আসতেই ঝাপটে তাকে আঁকড়ে ধরে মনি। তৃণাও একইভাবে আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে মনি তৃণাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চোখের পানি মুছে বলল, কেন এসেছিস এতদিন পর? বেঁচে আছি নাকি মরে গেছি সেটা দেখতে? মনির কথা ভেবে তৃণা নিজেও ভীষণ কষ্ট পাচ্ছিল এতদিন। সে ছলছল চোখে বলল, এভাবে বলিস না প্লিজ। আমি তোর কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থী মনি, কিন্তু সত্য এটাই, আমি ইচ্ছে করে চলে যাইনি রে। তুই বস প্লিজ, তারপর সবটা বুঝিয়ে বলি। মনি বসলো। তৃণার সে ছোটবেলায় তার স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। একই সাথে কলেজেও ভর্তি হয়েছিল দুজনে। কলেজে না গেলে একটা দিন একে অপরের সাথে কথা না হলে দুজনেই ছটফট করতো। একে অপরের দুঃখগুলো ভাগ করে নিত দুজনে। কত বিকাল মনির কেটেছে তৃণার কাঁধে মুখ লুকিয়ে কেঁদে কেঁদে। তৃণার মতো করে সান্ত্বনা এই পৃথিবীতে আর কেউ ওকে দিতে পারেনি। শেষ ইয়ারে আকস্মিক একবার মনি বেশ কয়েকদিন জ্বরে অচেতন থাকে, তাই কলেজে যেতে পারেনি। যখন সুস্থ হয়ে তৃষ্ণার্থ জাতকের মতো সে কলেজে ছুটে তৃণার কাছে, কিন্তু পেল না। তৃণা যেন হঠাৎ করে দমকা বাতাসের মতো গায়েব হয়ে গেছে, সাথে ওর গোটা ফ্যামিলি। মনি কত খুঁজেছে, কতবার ওদের বাড়িতে গিয়েছে, কিন্তু কাউকে পায়নি। তৃণাদের বাসাটাতে নতুন ভাড়াটিয়া উঠতে দেখেছে। সে বুঝতে পারে তৃণারা নিজেদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে, কিন্তু কেন, কবে? তৃণার পড়ালেখার কি হবে? বাবা মা হারা অসহায় মনির কাছে তৃণাই ছিল সবচেয়ে বড় শান্তির স্থান। সেটা হারিয়ে মনি যেন পাগল হয়ে গেছিল। আর কিছুদিন পর গ্র্যাজুয়েশন শেষ করে তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। তারপর আর বাড়ি থেকে বের হয় না বললে চলে। তৃণা যে আবার কবে এখানে ফিরেছে মনি জানে না। তৃণাও একবারও যোগাযোগ করেনি ফিরে এসে। সামনের চেয়ারে বসে মনির হাত দুটো মুঠোতে নেয় তৃণা। চমকে বাস্তবে ফিরে মনি। তৃণা করুণ কণ্ঠে বলতে শুরু করে, রাফাতের কথা তো ভুলে যাস নাই তাই না? শুধুমাত্র ওর জন্যই আজ আমার জীবনটা তছনছ হয়ে আছে। কি পরিমাণ উত্ত্যক্ত করতো আমাকে, সেই কথা তোর চেয়ে ভালো আর কে জানে বল। একটা সময় তো পুরো গ্যাং সহ আমাকে ফলো করতে শুরু করে। কলেজে গিয়ে শান্তি ছিল না, বাসার সামনের রাস্তায়ও ওর আনাগোনা বেড়ে গিয়েছিল। কতদিন আর অগোচরে থাকবে? একদিন ঠিকই বাবার নজরে পড়ে যায় সব কিছু। খোঁজ খবর করে এতদিনে সবই জেনে যান তিনি। রাস্তায় আমার গায়ে টাচ করা থেকে শুরু করে চলন্ত বাইক থেকে ওড়না টেনে ধরা, আমার ওকে চট দেওয়া, ওর অ্যাসিডের হুমকি, সবই বাবার কানে পৌঁছে যায়। তিনি দিশেহারা হয়ে ভেবেছিলেন কিভাবে কি করবেন। কারণ রাফাত খুবই ক্ষমতা সম্পন্ন পরিবার থেকে বিলং করে। ওর বাবা রাজনৈতিক দলের সহ সভাপতি ছিলেন, আর ওর মামা ছিলেন মন্ত্রণালয়ের সচিব। সেই সময় লাস্ট সেদিন কলেজে যাই, তুই সেদিন আসিস নাই। এরপরে আমার আর কলেজে যাওয়া হয় নাই, কারণ ওই দুঃসময়ে হঠাৎ করে আরও এক দুঃসংবাদ পৌঁছায় আমাদের কাছে। আমার বাবার একমাত্র বোন, আমার একমাত্র ফুফু, স্ট্রোক করে হাসপাতালে বিছানায় মৃত্যুবরণ করেছেন। সংবাদ পেয়ে বাবার দেরি করেননি, তখনই সবাইকে নিয়ে ছুটলেন আমাদের জন্মভূমিতে। সেখানে সব কিছুটা স্বাভাবিক হওয়ার পর বাবার মাথায় চিন্তা এলো কিছুদিন আমরা আমাদের নিজের শহরেই থাকবো। এতে যদি আমার পিছনে লাগা বখাটেটা পিছু ছাড়ে সে আশায়। তারপর বাড়ি খালি করে সব কিছু নিয়ে যাওয়া হয় এখান থেকে। তৃণা একটু থামে, দেখে মনির চোখে তখনও পানি টলমল করছে। তৃণার বড্ড কষ্ট লাগে। না জানি মেয়েটার ভরসার একমাত্র স্থান হারিয়ে কতটা কষ্ট ছিল। মনি জিজ্ঞেস করলো, তারপর আবার কবে এলি? ওসব ঝামেলা কি এখন দূর হয়েছে?
হ্যাঁ রে, দূর হয়েছে, কিন্তু এখন আবার নতুন আরেক ঝামেলায় ফেসে গেছি। আবার কি সমস্যা? তৃণা মুখ গোমরা করে বলে, আমার সেই একমাত্র ফুপুর একমাত্র ছিল অন্তর ভাইয়া। ফুপু মারা যাওয়ার সময় ভাইয়া দেশে ছিলেন না, এখনো অবশ্য আসেননি। ফুপুর মৃত্যুর পর ফুপু আর ফুপাতো বোন কাছ থেকে জানতে পারি ফুপুর খুব ইচ্ছে ছিল আমার সাথে অন্তর ভাইয়া বিয়ে দিবে। বাবা মা কিছুদিন ভাবলেন, এরপর এখানে আসার আগে অন্তর ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সে এখনো দেশে ফিরেনি, সম্ভবত সামনের বছর ফিরবে। মৌনির দিনটায় আজকে চমকানোর দিন। সে নাম দিল চমক দিবস। একের পর এক কিসব ঘটে যাচ্ছে সে বুঝতেই পারছে না। মনে হচ্ছে ঘুরের ভেতর স্বপ্ন দেখছে। তার মুখটা হা হয়ে গেল। অবাক স্বরে সে বলে ওঠে, কি বলছিস এসব? তৃণা কাঁদো কাঁদো ভাব করে বলে, সত্যি বলছি রে। কিন্তু এটা তো খুশির সংবাদ, তুই ঝামেলা করছিস। কারণ ফোনে ফোনে এভাবে সম্পর্কের বিষয়টা আমার ভালো লাগেনি, কিন্তু বাবার উপর কথাও বলতে পারিনি। আর আমার সমস্যাটা মূলত সেই জায়গায়, তা হলো অন্তর ভাইয়াকে আমি ঠিকমতো চিনিও না। সেই ছোটবেলায় দেখেছিলাম, চেহারাও সঠিকভাবে মনে নেই। তৃণার বোকা কথায় মৌনি হেসে ফেলে। সে বলে, এখনো কি চেহারা মনে পড়েনি? কথা হয় না? হ্যাঁ, কথা হয়, তবে কম। সে নিজের জব নিয়ে ব্যস্ত থাকে, আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। পড়ছিস তুই এখনো? কোথায়? তৃণা জানায়, 1.5 বছর পর আমি আবার আগের জায়গাতেই ভর্তি হয়েছি, কিন্তু তোকে তো খুঁজে পেলাম না। তুই কি পড়িস না? মনের মুখটা হঠাৎ করেই মলিন হয়ে যায়। মনে হচ্ছে চোখ থেকে এক্ষুনি পানি গড়িয়ে পড়বে। দীর্ঘশ্বাস ফেলে বলে, অ্যাডমিশন নিতে দেয়নি রে। তৃণা ব্যথাতুর কণ্ঠে জানতে চায়, মামাকে কিছু বলিস নাই? বলেছি, মামাও কিছু করতে পারেননি। মনির কষ্টে মনে হচ্ছে তৃণারও চোখে পানি এসে যাচ্ছে। সে ধরা গলায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। মন খারাপ করিস না মনি, তুই আবার চেষ্টা করে দেখ ভর্তি হতে পারিস কিনা। কত শত স্টুডেন্টরা গ্যাপ দিয়ে ভর্তি হয়, হিসাব নেই। সেটা আর সম্ভব না রে, আমিও আশা ছেড়ে দিয়েছি। এর উত্তরে তৃণা কি বলবে ভেবে পেল না। মানুষ কতটা অমানবিক হলে নিরীহ নিষ্পাপ মেয়েটার পড়াশোনা বন্ধ করে দিতে পারে। দুই বান্ধবী নিজেদের দুঃখ কষ্ট আর অভিযোগের যে খাতা খুলে বসেছে তা কখন বন্ধ হবে জানা নেই। এরই মাঝে হুট করে মনে পড়ার মতো তৃণা জিজ্ঞেস করে, পুরানো কথা বলতে বলতে আমি তো গুরুত্বপূর্ণ কথাটাই ভুলে বসে আছি। যখন আমি এখান থেকে চলে যাই তখন আমার হাতে কোনো ফোন ছিল না, তোর হাতেও ছিল না। তবে আম্মুর ফোন থেকে তোর মামার নাম্বারে একবার ফোন করেছিলাম, ধরেছিল একজন মহিলা। আমি বুঝতে পেরেছিলাম ওটা তোর মামি ছিল। তিনি বললেন ওই বাসায় মনি নামের কেউ থাকেন না, আর যেন ফোন না দিই। আমি তো আগে থেকেই জানতাম উনি তোর কোনো ফ্রেন্ড থাকাটা পছন্দ করেন না। সেসব বাদ, যা বলতে চাচ্ছি তা হলো 2 দিন আগে আকস্মিকভাবে তোর বয়ফ্রেন্ডের কল পেয়ে আমি আকাশ থেকে পড়েছিলাম, জানিস? তোর বয়ফ্রেন্ড। এটা শুনে আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এত স্ট্রিক্টের মধ্যে থেকেও তোর বয়ফ্রেন্ড হলো কবে, কিভাবে? মনের ভ্রুজোরা কুঁচকে গেল তৃণার কথা শুনে। ও বুঝতে না পেরে জানতে চায়, আমার বয়ফ্রেন্ড? তা নয় তো কি, ওর সাথে তোর কতদিনের রিলেশন রে মনি? এতক্ষণে মনির মনে পড়ল ইভানের কথা। কিছুক্ষণ আগে যে ইভানের সাথে তার দেখা হয়েছে সে ভুলে গেছে। মনি ইতস্তত গলায় বলে, সে কি নিজেই তোর সাথে আমার বয়ফ্রেন্ড পরিচয় দিয়েছে? হ্যাঁ। মনি মনে মনে ভাবে ছেলেটা শুধু ওর সাথে দেখা করার উদ্দেশ্যে এসব কথা বলতে পারলো। যদি অন্য কাউকে বলে তাহলে কি হবে? সবাই তো তৃণার মতোই ভুল ধারণা করবে। যত জরুরি হোক এই ধরনের বাজে কৌশল অবলম্বন করাটা ইভানের উচিত হয়নি। মনি বলতে চাইল, ওই লোকটার সাথে আমার। হঠাৎই তৃণার ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে তৃণা আটকে উঠল। তারপর মনিকে বলল, খুব জরুরি একটা কাজ আছে রে মনি, তোর সাথে আবার দেখা করব, কথা দিলাম। প্রয়োজনে তোদের বাড়িতে যাব। এখন উঠি, প্লিজ রাগ করিস না। এই বলে হুড়মুড়িয়ে কফি শপ থেকে বের হয়ে যায় তৃণা। বৃষ্টি এক হেমন্তের পর ঠান্ডাটা ঠিকমতো জেগে বসেনি তখনও। সে অতৃপ্তিতে কাতর হয়ে যেন প্রকৃতি তার বিশাল উদারতার নিদর্শন স্বরূপ বৃষ্টিকন্যার আগমন ঘটিয়েছে। এই সামান্য ঝিরঝিরে এক বৃষ্টিতে আগামী কয়েকদিনের আবহাওয়ার তরতর করে কয়েক ডিগ্রি নেমে যাবে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে। আকাশের বুক ভেঙে ঝিরঝিরে বৃষ্টির সাথে প্রতিযোগিতা করতেই যেন মৌনির কোমল হৃদয়টা
ভেঙেও ছিঁড়ছিঁড়ে কান্নায় গলা দুধ হয়ে যাচ্ছে বারবার। মনি ট্রিনার যাওয়ার পথে একদৃষ্টে তাকিয়ে আছে এখনো। তার বুক চিরে বেরিয়ে আসে তপ্ত ভারী দীর্ঘশ্বাস। চোখ ফেটে আবারও গড়ে আসতে চায় নোনা জল। মনে মনে দোয়া করে ট্রিনা যেন নতুন জীবনে খুব 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 সুখে থাকে। তার নিজের কপাল তো আজীবন পুরাই রইল, অন্তত বান্ধবীটা সুখী হোক। কাছের মানুষকে সুখী দেখলেও অন্তর জড়িয়ে যায়। পড়াশোনার বিষয়টা আবার মনে পড়তেই মৌনি এবার দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলে। কত স্বপ্ন ছিল পড়ালেখা করে বড় হবে, সেই স্বপ্নতে এক মুষ্টি ছাই ঢেলে তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মামা মামি। আর শুরু থেকেই এমন সব পাত্র দেখছে মৌনির মোটেও পছন্দ হচ্ছে না। কিন্তু তার পছন্দের কথা তো কেউ জানতেও চায় না। ওদের পছন্দ হলেই বিয়ে দিয়ে দিবে, সেটা হতে পারে যে কোনো সময়। মৌনির মনে পড়ে ইভানের বলা কথাগুলো। লোকটা তাকে বিয়ে করতে চায় না, এজন্য স্বেচ্ছায় নিজের কুকীর্তিগুলো নিজেই উপস্থাপন করেছে মৌনির কাছে। ইভানকে দেখতে খারাপ লাগেনি বলে প্রথমে মামার সাথে মৌনিও মনে মনে রাজি ছিল, কিন্তু পরে হুট করে মামা একদিন নাকচ করেন। কারণটা কাউকে বলেননি, হয়তো মামিকে বলেছেন, মৌনি জানে না। কিন্তু ইভান মনে হয় মৌনির ছবি দেখেই অপছন্দ করেছিল, নয়তো ভাঙনের জন্য অস্থির হয়েছিল। কেন এমন? মৌনি কি দেখতে এতটাই বাজে? এখন অবশ্য ইভানের চারিত্রিক ত্রুটি জানতে পেরে মনির খুশি লাগছে, বিয়েটা ভেঙেছে তাই। কিন্তু মামি আবার কোন ঝামেলা করেন সেটাই এখন দেখার বিষয়। ইভান ছেলেটা যদি বাড়িতে ফোন করে কাউকে বলে সে তার বয়ফ্রেন্ড, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সে সব কেন ছড়াচ্ছে? মনে জানে না যে ইভান তার পিএস ফায়াজকে হুকুম করেছিল যে কোনো মাধ্যমেই হোক মনির সাথে দেখা করাতে বা কথা বলে দিতে। বাকি কাজটা ফায়াজ নিজের বুদ্ধি মতো করেছে। কাউকে না জানিয়ে মনি পর্যন্ত পৌঁছানোর সে কোনো মাধ্যমই পাচ্ছিল না। অবশেষে মনির কলেজে গিয়ে ওর বান্ধবীর কথা জানতে পারে। খোঁজ নিয়ে দেখে মেয়েটা এখনও একই কলেজে আছে, মাঝখানে দীর্ঘদিন ছিল না। সেখান থেকে নাম্বার জোগাড় করে ট্রিনার মায়ের কাছে ফোন করে। নিজেকে শিক্ষক বলে পরিচয় দিয়ে ট্রিনার নাম্বার নেয়। ট্রিনাকে ফোন করে জানায় সে মনির বয়ফ্রেন্ড। এরপর মনির সাথে দেখা করার ব্যবস্থা করে নিয়ে ইভানকে পাঠায়। ইভান নিজে ওইসব জানে না। দুপুর 3টা। বেশ কয়েকদিন ধরে আবহাওয়া বেজায় শীতল, আকাশে এক টুকরো রোদ নেই। মেঘলা আচ্ছাদনে ঢাকা পড়ে আছে চারপাশ। বাতাস ভারী আর মোলায়েম, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। গাছের পাতাগুলো নিস্তেজ হয়ে ঝুলে আছে। হালকা হিমের বাতাস বইছে, হাড়ের গভীরে গিয়ে ঠান্ডার অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। দুপুর হলেও সূর্যের আভাস নেই। এই অদ্ভুত স্নিগ্ধতার মধ্যেও প্রকৃতি যেন আপন মগ্নতায় ডুবে আছে। এমন ঠান্ডায়ও ইভানের কেবিনে এসি চলছে হু হু করে। সুর শব্দটা ইভানের মাথায় বিরক্তি তৈরি করলেও এই মুহূর্তে এসির বিকল্প কিছু নেই। যদিও এসির ঠান্ডায় তার মস্তিষ্কের তাপমাত্রা কমাবে সে আশা নেই। তার কারণ কিছুক্ষণ আগে রেহনুমা ইভানের কেবিনে এসেছিলেন রেগে অগ্নিমূর্তি হয়ে। ঠিক যেমন ইভান সেদিন রেহনুমার কাছে গিয়েছিল, তিনি রাগে ফুঁসতে ফুঁসতে প্রশ্ন করলেন, তুমি মেয়েটাকে উল্টাপাল্টা কথা বলে বিয়ে ভেঙে দিলে কেন ইভান? ইভান কম্পিউটারে দ্রুত হাতে কিছু একটা টাইপ করছিল। সেটা থামিয়ে সে শীতল দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। আমি ভাঙার আগেই ওরা ভেঙে দিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তোমার কাছে খবর পৌঁছালো না কেন? তোমার স্পাই কি বেড়াতে গেছে? রেহনুমা ছেলের তীর্যক কণ্ঠ শুনে বিচলিত হয়ে বলেন, ওরা ভেঙেছে কেন? ইভান ডোন্ট কেয়ার ভাব করে জোরে একটা নিঃশ্বাস ফেলল। তারপর আবারও কিবোর্ডের উপর ফটাফট আঙ্গুল চালাতে চালাতে বলল, হয়তো তোমার ভাওতাবাজি ধরা পড়ে গেছে। তিনি চিৎকার করে বললেন, তুমি কিছু একটা না করলে ধরা পড়লো কিভাবে সেটা আমি জানতে চাচ্ছি। ইভান টাইপিং থামিয়ে মায়ের চোখের দিকে তাকায়। তারপর আগের মতোই গম্ভীর শীতল কণ্ঠে বলল, দেখো মা, আমি সব সত্য বলে দিয়েছি, এটা অস্বীকার করব না। কিন্তু আমি এসব বলার আগেই ওরা বিয়ের ব্যাপারে অসম্মতি প্রকাশ করেছে। হয়তো 2-1 দিনের মধ্যেই তোমার কাছে সংবাদ পাঠাতো। রেহনুমার রাগ বেড়েই চলেছে। তিনি গলার স্বর যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে বললেন, তুমি কিছু একটা না করে থাকলে এই সমস্যা হওয়ার কথা নয়। আমি যেভাবে সব কিছু এগিয়ে নিয়েছিলাম তাতে বিয়ে হওয়ার 100% গ্যারান্টি ছিল। শুনে রাখো ইভান, এরপর আমি যা করব তাতে যদি আর একবার বাগড়া দাও তাহলে খুব খারাপ হবে, মাইন্ড ইট। ইভানকে কিছু বলার সুযোগ না দিয়ে গড়গড় করে চলে গেলেন রেহনুমা। ইভান কপাল কুঁচকে সেদিকে চেয়ে রইল। ধীরে ধীরে তার মাথায় রক্ত চলে যাচ্ছে।
সোজা একটা কথা বললে কি কারোই বিশ্বাস করতে ইচ্ছে হয় না? তার উপর উনি তো ইভানের মা, তাহলে কেন সব সময় অবিশ্বাস পোষণ করেন ছেলের প্রতি? একে তো নিজেই ভুল পথে পা দিয়েছেন, আবার কেউ ভুলকে ভুল বললেও রেগে যান। ইভান মনে মনে ভাবলো তার মাকে অতি সত্বরেই একজন সাইকিয়াট্রিস্টের কনসাল্টে নেওয়া উচিত। ডেস্ক থেকে রিমোটটা নিয়ে এসে টেম্পারেচার সর্বনিম্নে নামিয়ে দিল সে। শহরতলি গাছপালায় ঘেরা স্নিগ্ধ একটা জায়গা, শীতকাল বলে গাছপালাগুলো খানিকটা নির্জীব। বছরের অন্য সময়ের মতো ছাকে ছাকে ফুলও ফুটে নেই, তবে এটাও প্রকৃতির ভিন্ন এক মোহনীয় রূপ। এই মৌসুমে এভাবেই ভালো লাগছে বাহিরটা। রুমের জানালার গ্লাসে চোখ রেখে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত মনি। কোমর ছড়ানো চুলগুলো ক্ল্যাচারে আটকে শরীরের সামনের অংশ ওড়নায় ঢেকে নিল। এই রুমে কোনো আয়না নেই। দিনের বেলা হওয়াতে রাতের মতো নিজেকে অত স্পষ্ট দেখা যাচ্ছে না গ্লাসের ভিতর, তবু ওর অভ্যাস হয়ে গেছে। হাতে একটা ভালো ফোনও নেই। জীবন নিয়ে হতাশ হতে হতে এখন হতাশ হতে আর আফসোস করতেও ক্লান্ত লাগে। তৈরি হওয়া শেষ করে জানালা খুলে বাইরে দৃষ্টি দেয় মনি। এই ভর দুপুরেও পরিবেশটা কেমন কুয়াশায় আচ্ছন্ন। মনির ছোট্ট রুমটার ছোট্ট এই জানালাটা ওর সবচেয়ে প্রিয় জায়গা পুরো বাড়ির মধ্যে। জানালা দিয়ে বাইরে তাকালেই মনটা প্রশান্তিতে ভরে উঠতে চায়, কিন্তু পারে না। প্রশান্তির শব্দটাই যেন মনের সাথে ঠিক যায় না, ভীষণই বেমানান। ওর ছোট্ট জীবনটার সাথে অশান্তিটাই যেন অতপ্রতভাবে জড়িয়ে আছে। জন্মের পর বাবার চেহারা দেখেনি, দিন দুনিয়ার পরিপূর্ণ জ্ঞান হওয়ার আগেই মাও পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। একমাত্র ভাই যে বেঁচে থেকেও না থাকার মতো, সে যে 8 বছর আগে স্কলারশিপ নিয়ে দেশ ছেড়েছে, এর মধ্যে একটিবারও দেশে ফিরেনি। কার কাছেই বা ফিরবে? বাড়ি ঘর বলতে কিছু নেই। বাবা মা না থাকায় আত্মীয় স্বজনরাও মৃতের মতো। ছোট্ট বোনটাকে রেখে গেছে অন্ধের মতো ভরসা করা মামা মামির কাছে। মনে জানে কিছুদিনের মধ্যেই বিদেশি নিয়ে এক কলিগের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ভাইয়া। সহজেই সিটিজেনশিপ পাওয়ার আশায় নাকি ভালোবেসে সেটা জানে না। ভাইয়ের সাথে যোগাযোগ যতটুকু হয় সবটাই মামার মোবাইল থেকে। টাকা পয়সা যা পাঠায় তাও মামা মামির হাতে। সেই টাকাও প্রয়োজনের সময় একটু একটু করে চেয়ে চেয়ে নিতে হয়। ভাইয়ের সাথে কথা বলার সময় মামা বা মামি একজন মনির সাথে বসে থাকেন, যার ফলে সে মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারে না ঠিক কত টাকা পাঠায়। মনির ধারণা ভাইয়ের পাঠানো টাকার 3 ভাগের 1 ভাগও সে খরচ করে না। তার আগেই মামি বলে টাকা শেষ। মনির কাছে প্রতিটি খরচের হিসাব আছে, তবু সে চুপ করে থাকে। এমন নয় যে ভাইয়া প্রতি মাসে টাকা দেয়, তার ইচ্ছা হলে বা মনে থাকলে দেয়। মনির মামা একজন ধার্মিক লোক, তাই হয়তো তিনি কিছুটা হলেও ভাগ্নির প্রতি মায়া পোষেন অন্তরে। কিন্তু মামি মহিলাটা আগাগোড়া সম্পূর্ণ ভালো মানুষের মুখোশ পরিহিত বিষধর সাপ। উপরে তিনি কতই না ভালোবাসেন মনিকে, কিন্তু মনি সবই বুঝে। এই যে পড়ালেখাটা কত অজুহাত আর ভয় ভীতি দেখিয়ে বন্ধ করেছেন মামি। তিনি বোঝাতে চান কলেজের বখাটে গুন্ডাদের ভয়ে তার কলিজা শুকিয়ে থাকে, কখন না জানি মনির ক্ষতি করে ফেলে। মা বাবা মরা মেয়েটাকে তিনি কিছুতেই রিস্কের মুখে ফেলে রাখতে পারেন না। মানুষজন শুনলেও ওনাকে ধিক্কার জানাবে। তাই তার ভাষ্য, মেয়ে হিসেবে উচ্চ মাধ্যমিক পাশ করাটাই বিরাট কিছু। মৌনি এর জন্য মন খারাপ না করে ঘরের কাজে যেন একটু মন দেয়। ওকে সহি সালামতে বিয়ে দিয়ে পরের বাড়িতে সোপর্দ করতে পারলেই উনি শান্তির নিঃশ্বাস নিতে পারবেন। এসবে মামির হাসি মুখের ভাষ্য। অথচ মৌনি সেদিন রাতে মামার ঘরের বাইরে থেকে নিজ কানে স্পষ্টই শুনেছে সব। মামা মামিকে বলেছিলেন, তুমি ওকে বিয়ে দেওয়ার জন্য এত অস্থির হয়েছো কেন? ও থাকলে তো হিসাবের বাইরে কিছু টাকা হাতে আসবে। মামি মুখ ভেঙছে তীক্ষ্ণ তিরস্কারের স্বরে বলেছেন, আহা, কি এমন কারি কারি টাকা পাঠায় তোমার বাইগনা শুনি? যাও পাঠায়, তা আবার 6 মাসে নয়, 6 মাসে 9 মাসে ইচ্ছা করলে। এর চেয়ে বেশি তো এই মেয়ে খেয়ে পড়ে আমাদের খরচ কমিয়ে নেয়। মামা নিষ্পৃহ গলায় বলে, তবুও এই বয়সে বিয়ের বিষয়টা ঠিক হবে না। সমাজের লোকজনও খারাপ বলবে। শত হোক সমাজে আমার একটা উচ্চ স্থান আছে। মামি কিছুতেই মামার এই অযাচিত বক্তব্য সহ্য করতে পারলেন না। আগের চেয়েও তীক্ষ্ণ গলায় বললেন, সমাজ, তাই না? এই অজাতের সমাজের জন্যই ওকে এখনো আমরা ঘরে রেখেছি। নইলে আমার কোন স্বাদ জেগেছে যে আস্তাকুরের আবর্জনা এনে মাথায় রেখে পালবো। তার উপর ভুলে যেও না, ওর মা শয়তানটা বেঁচে থাকতে আমাকে কি পরিমাণ জ্বালিয়েছে। একজন মৃত মানুষের সম্পর্কে তুমি কি বলছো, খেয়াল আছে তোমার?
আমি শুধু মেয়েটার বয়সের কথা বলেছি, আর তুমি তো পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছো মুখের। মামি পূর্ণ তেজ নিয়ে বললেন, বয়স নিয়ে সমস্যাটা কি? ওর কি বিয়ের বয়স হয়নি? 18 যে বছর খানিক আগে ছাড়িয়েছে সেই খবর আমি ঠিকই রেখেছি, বুঝেছ? আমাকে ভনিতা বোঝাতে পারবে না। সে এখনো নাবালক কুচি মেয়েটি রয়নি, সুতরাং সমাজের লোকে খারাপ বলার প্রশ্নই আসে না। আর তুমি কি ভুলে যাও নাকি আমাদেরও যে 2টা সন্তান আছে? ওদের ভবিষ্যতের কি হবে? একে খাইয়ে পরিয়ে সব শেষ করে পথে বসে থাকলে চলবে নাকি? মামির এমন খাপ ছাড়া লাগামহীন কথাবার্তায় মামা বোধহয় দমে গেলেন। মামার কোনো প্রত্যুত্তর শোনা গেল না। আর পুনরায় মামি আবার বললেন, চিন্তা করো না, আমি এমন জায়গায় এর বিয়ে দিব, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, একটা পয়সাও খরচ হবে না, উল্টো পয়সা দিয়ে নিয়ে যাবে, রাজমহলে রানীর মতো করে থাকবে, সাথে আমরাও সুবিধা ভোগ করব। এমন একজন বিশেষ পাত্র খুঁজে বের করতে আমি ইতিমধ্যে লোক লাগিয়ে ফেলেছি। মামা মামির কথা সেখানেই স্থগিত হয়। সে সাথে বন্ধ দরজার অপর পাশে দাঁড়িয়ে থাকা মনির পা দুটো স্থগিত হয়। তার ছোট্ট কোমল হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে নিমিষে। সে জানত মামি তাকে চোখের কাটা ভাবে। অনাকাঙ্ক্ষিতভাবেই মামির কিছু অপ্রত্যাশিত হৃদয় ভাঙা কথা মনি আগেও শুনে ফেলেছিল, কিন্তু আজকের মতো এতটা ঘৃণ্য কথা কখনো শুনেনি। 2 হাতে মুখ সজোরে চেপে ধরে কান্নার শব্দ আটকে দৌড়ে নিজের রুমে আসে। দরজাটা বন্ধ করে সেখানে দেয়াল ঘেঁষে বসে পড়ে মনি। 2 হাতে মুখ চেপে রেখে নিঃশব্দে চিৎকার করতে থাকে। তার পুরো পৃথিবীটা দুলতে থাকে চোখের সামনে। সৃষ্টিকর্তা কেন এতটা অসহায় করে পৃথিবীতে পাঠালেন তাকে? কেন মানুষের কাঁধের বোঝা হয়ে বেঁচে থাকতে হচ্ছে তার? ভাইয়ের বোঝা, মামা মামির বোঝা, ছোট ছোট ভাই বোনগুলোর বোঝা। কত শত সুস্থ সুখী মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তাকে কেন বাঁচিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা? কিসের আশায় সে বাঁচবে? কার ভরসায় বাঁচবে? মামি নির্ঘাত তাকে আজে বাজে কোনো লোকের হাতে তুলে দিবে, যার অর্থবিত্তের অভাব না থাকলেও চরিত্র হবে জঘন্য। এমনও হতে পারে অর্থের লোভে ডিভোর্সি বা স্ত্রী মরা 2-1 বাচ্চার বাপের কাছে ওকে বিকিয়ে দিতে পারেন। আজকের পর মামিকে আর এক চিমটি বিশ্বাসও করতে পারছে না মনি। বড্ড হাঁসফাঁস লাগতে শুরু করে তার। ইচ্ছে করছে ছুটে বেরিয়ে নির্জন কোনো পাহাড়ে জঙ্গলে চলে যেতে। এত কষ্ট কেন ঝলমলে রঙিন এই দুনিয়ায়? বেঁচে থাকাটা এত কেন দুর্বিষহ? প্রতি মুহূর্তে এমন সব মানুষের সামনে হাসি খুশি চলতে হয় যারা অন্তরে অন্তরে তাকে বিশ্বের নজরে দেখে। ভাইকে বহুবার অনুরোধ করেছে ওকেও সাথে নিয়ে যেতে, কিন্তু নিলয় ওর ওইসব কথায় কর্ণপাতই করেনি। সে নিজেই স্যাটেল নয় এখনো। বোনকে কোথায় নেবে? মনে জানে মামির মুখের উপর কিছু বলতে গেলে এই বাড়িতে থাকাটা তার জন্য দুষ্কর হয়ে উঠবে, কিন্তু সে চায় বাইরের বিশ্রী দুনিয়ার নোংরামিটার শিকার না হয়ে নিরাপদ একটা আশ্রয় থাকতে। শুধুমাত্র সেই আশায় বুক বুঝে সব সহ্য করে নেয়। তার মতো দুর্বল কোমল হৃদয়ের মেয়ের পক্ষে এমনিতেও কারোর সাথে লাগতে যাওয়া সম্ভব নয়। নানান ভাবনার জাল ছিঁড়ে মনি পার্সটা কাঁধে ঝুলিয়ে বাইরে বের হলো। সেই রাতের ঘটনার পর বহু কষ্টে মামা মামিকে রাজি করিয়ে সে 2টো টিউশন জোগাড় করেছে। আজই প্রথম দিন, এখন সেখানে যাওয়ার উদ্দেশ্যে পথে নেমেছে। 2টোর ব্যবস্থায় করে দিয়েছে ওর বিপদের একমাত্র বন্ধু, সবসময়ের সাথী তৃণা। একটা স্টুডেন্ট থাকে বেশ অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টার পথ, কিন্তু মনি একমাত্র পারিশ্রমিকের কথা ভেবে রাজি হয়েছে। স্টুডেন্ট তৃণার এক ব্যাচমেটের কাজিন। কথায় কথায় একবার তৃণার সাথে বলেছিল কাজিনের জন্য এমন একজন টিচার খোঁজা হচ্ছে যে ম্যাথামেটিক্সের ভালো স্টুডেন্ট। মেয়েটার ম্যাথে বাজে রকম দুর্বল। তৃণার হঠাৎই মনে পড়ে মনিও তো ম্যাথামেটিক্সের ভালো স্টুডেন্ট। ওর ভীষণ ইচ্ছা ছিল ম্যাথামেটিক্সে অনার্স মাস্টার্স করবে, সেটা আর হলো কই। আনুষাঙ্গিক কথাবার্তা তৃণায় সেরেছে। মনির সাথে গার্ডিয়ানের সামান্য কথাই হয়েছে। সেই কথাতেই জানতে পারে 1 মাস পরিয়ে ভালো রেজাল্ট দেখলে সমানে যা পাবে তা মনির ধারণার আশেপাশে নেই। যদিও জীবনে প্রথম অভিজ্ঞতা, তথাপি মনি রাজি হয় রিস্ক নিতে। প্রথমে বাড়ির কাছের স্টুডেন্টটা পড়ায়। প্রথম দিনে 1 ঘন্টার জায়গায় ইচ্ছা করে 2 ঘন্টার সময় নেয়। স্টুডেন্টকে বুঝতে নয়, বরং নিজের সময় নিয়ে সব কিছু বুঝে নিল। এরপরই পা বাড়ায় দ্বিতীয় জনের বাড়িতে 2টো মেয়ে। 1 ঘন্টার পথ ভেবে প্রথমে ঘাবড়ে গিয়েছিল মনি, কিন্তু দেখলেও নানান অযাচিত চিন্তা ভাবনায় কখন পথ শেষ হয়ে গিয়েছে টের পায়নি। মনে মনে চাইলেও প্রতিদিন এমন ট্রেন না পেলে তবেই চলবে। শহরের নামকরা রেসিডেন্সিয়াল এরিয়ায় দাঁড়িয়ে আছে মনি।
এমন আভিজাত্যপূর্ণ এলাকায় পা রেখে সে অপ্রস্তুত হয়ে পড়ল হঠাৎ। মুখটা দুরু দুরু কাঁপছে। সবেমাত্র বিকেল, কিন্তু শীতের বদৌলতে সূর্য রশ্মি তাপ ছড়াতে না পারায় কেমন সন্ধে সন্ধে লাগছে পরিবেশটা। মাথার উপর বিশালাকৃত আকাশটা কেমন ঘোলাটে নির্জীব। থেমে থেমে মৃদুমন্দ বাতাস বইছে। সে মৃদু ক্ষীণ বাতাসেই পথচারীদের চামড়ার সূচের মতো বেঁধে যাচ্ছে ঠান্ডাটা। সূচ বেঁধা ঠান্ডার প্রকোপেও মনির নাকে নির্মদেশে তীরটির ঘাম জমেছে। বোধজ্ঞান হওয়ার পর স্কুল কলেজ ব্যতীত মামার বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার অভিজ্ঞতা তার নেই। মাথাটায় কেমন যেন ভার ভার চাপ অনুভূত হতে লাগলো। নিজেকে একটু ধাতস্থ করে কাগজের সাথে ঠিকানা, বাড়ির নাম্বার মিলিয়ে নিল সে। তারপর লিফটে করে নির্দিষ্ট ফ্লোরে পৌঁছে বেলপোষ চেপে ধরল। মনির ভার ভার মাথাটা আরেকটু ঘুরিয়ে দিতেই যেন দরজা খুলে দাঁড়ালো অপ্সরার মতো সুন্দরী একটি মেয়ে। মেয়েটাকে দেখে মনের মধ্যে প্রবল এক অজানা হোঁচট খেল মৌনি। কোথায় দেখেছে একে? সারা মুখে মিষ্টি হাসি ছড়িয়ে মনুকে ভেতরে প্রবেশ করতে অনুরোধ করলো মেয়েটি। 7-এ পড়ুয়া এই মেয়েটিকেই পড়াবে সে। মনে আরও একবার চমকালো মেয়েটির নাম শুনে। কি অদ্ভুত সুন্দর নাম! অপরূপা নাম বলেই কি তার মুখশ্রীতে অপরিমেয় রূপের ছড়াছড়ি? একটা ঘন্টা বৃষ্টির রকম ঘোরের মধ্যে পড়ালো মনি। কেন যেন তার ভীষণই মন আনচান করছে। এটা কি কোনো অশনি সংকেত? মনির মনে হলো বাড়িতে অপরূপা ছাড়া আর কেউ নেই। পড়ানো শেষ হলে মনি অস্বস্তি নিয়ে বলে, আচ্ছা অপরূপা, আজকের মতো যাই, কাল থেকে 1 ঘন্টা আগে আসবো। অপরূপা চমৎকার করে হাসলো। হাসি মুখে সে খুব আন্তরিক স্বরে বলল, আমাকে এত বড় নামে ডাকতে হবে না আপু, সবাই ছোট করে মুন্নি ডাকে, আপনিও তাই ডাকবেন। মনি হালকা হেসে মাথা নেড়ে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সে। অপরূপা না। মনের মিষ্টি হাসি যেন কিছু সময়ের জন্য তার সমস্ত কষ্ট ভুলিয়ে দিয়েছিল। তবে সেই ক্ষণস্থায়ী প্রশান্তি তার ভারী হৃদয়ের ভার লাঘব করতে পারেনি। দরজা খুলে বেরিয়ে আসতেই বাইরের শীতল বাতাসের ছাপটা তার মুখে আঘাত হানল। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে আবারও হাঁটতে শুরু করলো। রাস্তায় চলতে চলতে তার মনের মধ্যে সে চেনা কষ্টের ঢেউ বারবার উঠতে চাচ্ছে। নিজেকে সে বারবার বলছে, এভাবে কতদিন আর কত সহ্য করব? মনে জানে তার জীবনের চাওয়া পাওয়ার হিসেবগুলো অত্যন্ত ছোট। সে কখনো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেনি। বাবা মা হারানোর পর থেকে শুধু একটু ভালোবাসা, একটু নিরাপত্তা আর নিজের মতো বেঁচে থাকার স্বাধীনতা চেয়েছিল। অথচ এটাই যেন তার জন্য অথরা। মামা মামি যাদের উপর সে সম্পূর্ণ নির্ভরশীল, তাদের কাছে সে শুধুই বোঝা। ভাই, যাকে নিয়ে ছোটবেলায় কত মধুর স্মৃতি, সে ভাইটাও এখন তার থেকে অনেক দূরে। ভাইয়ের নতুন জীবনের পরিকল্পনায় সে কোথাও নেই। ক্লান্ত পায়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনি ভাবে, আমি কি সত্যি এই পৃথিবীর জন্য অপ্রয়োজনীয়? আমার তো কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, তবুও বেঁচে থাকাটা যেন বিরাট শাস্তি হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার আলো ধীরে ধীরে চারপাশকে ঢেকে নিচ্ছে। আকাশে সূর্যের শেষ আভাটুকু ম্লান হওয়ার পথে। তার জায়গায় ধূসর মেঘগুলো যেন আরো ঘন হয়ে জমান বেঁধেছে। বাতাসে একটা ঠান্ডা শীতলতা, গায়ের চামড়ায় সুচালু ভাবে বেঁধে যায়। দূরের গাছগুলো অন্ধকারের ছায়ায় মিশে গেছে। পাতাগুলো হালকা বাতাসে নিঃশব্দে কাঁপছে। রাস্তাগুলো ইতিমধ্যেই ল্যাম্প পোস্টের আলো জ্বলে উঠেছে, কিন্তু সেই আলো যেন প্রকৃতির এই গরম ম্লানতার মধ্যে খুব বেশি প্রাণ দিতে পারছে না। আশেপাশের বাড়িগুলো থেকে ছড়িয়ে পড়া হলুদ আলোগুলো কেমন যেন নিস্তেজ মনে হচ্ছে। কোথাও দূরে একটা চিলে কোঠার জানালা দিয়ে হালকা গান ভেসে আসছে, বিষণ্ণ কোনো সুর। কিছু পাখি গোধূলির শেষ প্রহরে বাসায় ফিরছে। তাদের ডানার আওয়াজ ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে এক ধরনের অদ্ভুত নীরবতা তৈরি করেছে। এই মুহূর্তে চারপাশের পরিবেশে একটা শূন্যতার অনুভূতি ছড়িয়ে পড়েছে, যেন প্রকৃতি নিজেও চুপচাপ গভীর কোনো চিন্তায় মগ্ন হয়ে আছে। এমন সময় ইভানের ফোনটা হঠাৎ বেজে ওঠে। ইভান নির্লিপ্ত চোখ দুটো মেলে তাকায়। স্ক্রিনে তাশার নাম। ফোনটা তুলেই কানে ধরে সে। ওপাশ থেকে শুরুতেই আক্রমণাত্মক সুরে তাশা বলতে থাকে, আমি কি তোমার জীবনে একটুও গুরুত্বপূর্ণ নই ইভান? সারাদিন অফিসে কি করো তুমি? একটুও সময় দিতে পারো না আমাকে? ইভান গভীর একটা নিঃশ্বাস নিল। তাশার প্রতিটা কথা যেন ভারী পাথরের মতো আঘাত করছে তাকে, কিন্তু সে নিজের ভেতর থেকে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। ব্যস্ত ছিলাম। ইভান শান্ত অথচ নির্লিপ্ত স্বরে বলল, ব্যস্ত?
তুমি সবসময় এই একই কথা বলো, কিন্তু জানো ইভান, তোমার এই কথাগুলো বিশ্বাস হতে চায় না আমার। তাশা যেন নিজেই নিজের রাগের উত্তাপে পড়ছে। ইভান আর কথা বাড়ায় না। সে তাশার রাগকে প্রশ্রয় দিতে চাচ্ছে না। তার ভেতরটা শূন্য লাগছে, কথা বলতে ইচ্ছে করছে না। কিছু বলছো না কেন? তাশা ভীষণ বিরক্ত স্বরে প্রশ্ন ছুড়ে। পরে কথা বলবো। এইটুকু বলেই ইভান ফোনটা কেটে দেয়। ফোনটা টেবিলে রেখে কপালে আঙুল চেপে ধরে চেয়ারে হেলান দিল সে। মস্তিষ্কের ভেতর যেন চিন্তার পাহাড় জমা হচ্ছে। ইভান জানে তাশা তাকে ভুল বুঝে, কিন্তু সে কাউকে কিছু বোঝানোর মতো মানসিক শক্তি নিজের মধ্যে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর তার ফোনে একটা মেসেজ এলো। রেহনুমা পাঠিয়েছে। মেসেজ খুলে দেখতে পেল একটা মেয়ের ছবি, সাথে লেখা, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।